আজ নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর ইউনূস, বহরে 57 জন। রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান। জানাবো বাড়িতে ঢুকে আওয়ামী লীগের নেতাকে পিটিয়ে হত্যা। আরও জানাবো রাজনৈতিক পরিচয় জানিয়ে পদত্যাগ করলেন সমন্বয়ক ফাতেমা। এবং সর্বশেষ জানাবো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বললেন অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সোমবার নিউ ইয়র্কে যাচ্ছেন ডক্টর ইউনূস, বহরে 57 জন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার নিউ ইয়র্কে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যম কর্মী মিলিয়ে মোট 57 জনের একটি বহর নিয়ে যাচ্ছেন তিনি। জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্ক পর্বে 27 সেপ্টেম্বর বক্তব্য দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সাধারণ পরিষদের অধিবেশনে সাধারণত সরকার প্রধানের সফর সঙ্গী বহর বিশাল হয়ে থাকে, তবে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার এক্ষেত্রে ব্যতিক্রম হবে। জাতিসংঘ সফরে প্রধান উপদেষ্টা এবং প্রোটোকল মিলে মোট 57 জনের একটি প্রতিনিধি দল নিউ ইয়র্কে যাবে। প্রধান উপদেষ্টার সফর শেষ করে নিউ ইয়র্ক থেকে ঢাকার পথে রওনা হবেন আগামী শুক্রবার রাতে। এ বিষয়ে বর্তমান সরকার ব্যয় সংকোচের সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, অবশ্যই অপ্রয়োজনীয় কোনো খরচ করা যাবে না, তবে কিছু বিষয় আছে আমরা চাইলেও সংকোচ করতে পারি না। এর মধ্যে নিরাপত্তা সবার উপরে। সব মিলিয়ে সদস্য সংখ্যা হবে 57 জন। তার মধ্যে বড় একটি অংশ নিরাপত্তা ও প্রেস। আমি আপনাদের একটু বলতে পারি, সেখানে যাদের প্রয়োজনীয়তা রয়েছে কেবল তারাই যাচ্ছেন। এ সময় শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যাওয়ার বহরের একটি পরিসংখ্যান তুলে ধরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, স্বাভাবিক সময়ে সংখ্যা ছিল 344 থেকে 335। এটা ছিল 73 ও 74তম অধিবেশনে। আগে যারা বড় বহর নিয়ে যেতেন তারা কেন সেটা করতেন তা আমি বলতে পারবো না। হয়তো এটা কোনো অর্জন ছিল, কিন্তু আমার তা জানা নেই। রিমান্ডে কাদেরকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সালমান এফ রহমান। শেখ হাসিনা স্বৈরাচার ও ফাসিস্ট হওয়ার পিছনে আওয়ামী লীগের 5 নেতা দায়ী। এরা হলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাহিদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 5 আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে এসব তথ্য দেন। গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের। বিভিন্ন মামলায় ডিবি হেফাজতের রিমান্ড শেষে ইতিমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের বরাত দিয়ে ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃতদের অনেকেই জানিয়েছেন তারা শেখ হাসিনা সহ অন্যদের বারবার সতর্ক করেছিলেন, বলেছিলেন যা হচ্ছে তা ভালো হচ্ছে না, কিন্তু তারা কোনো উপদেশই শোনেননি। শেখ হাসিনা ছিলেন একরোখা। ডিবি জানান, জোনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অন্যরা যেসব অভিযোগ তুলছেন সেসব ডিবি হেফাজতে অস্বীকার করছেন পলক ডিবিকে জানিয়েছেন অবস্থা বেগতিক দেখে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন। শেখ হাসিনা সহ অন্য নেতারা তাকে পদত্যাগ করতে দেননি। আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক তাকে গালিগালাজ করেছিলেন, বলেছিলেন এই মুহূর্তে মন্ত্রিসভার কেউ পদত্যাগ করলে সরকারের উপর চাপ বাড়বে। ওবায়দুল কাদের তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। শেখ হাসিনার সামনে পলককে অপমান করা হলেও তিনি কোনো ভূমিকা রাখেননি, উল্টো তার অবস্থান ছিল নানক কাদেরদের পক্ষেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ডিবিকে জানিয়েছেন 5 থেকে 6 জন নেতার জন্য দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, আর এই পরিণতির জন্য শেখ হাসিনা নিজেই দায়ী। সালমান আরও বলেছিলেন, আমি যেহেতু ব্যবসায়ী তাই ব্যবসায়ীদের সঙ্গে আমার বেশি বৈঠক হতো। ওইসব বৈঠক থেকে দেশের অবস্থা স্থিতিশীল রাখতে তারা চাপ দিত। আমি ওই চাপের কথা তৎকালীন প্রধানমন্ত্রীকে অবগত করতাম, কিন্তু তিনি পাত্তা দিতেন না। কারফিউ ঘোষণা দিন, ওবায়দুল কাদেরের দেখামাত্র গুলির নির্দেশ। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আইনগতভাবে এটা বলার সুযোগ নেই। তিনি কেন এ ধরনের কথা বলেছিলেন তার ব্যাখ্যা ওবায়দুল কাদের নিজেই দিতে পারবেন। রাজনৈতিক পরিচয় জানিয়ে পদত্যাগ করলেন সমন্বয়ক ফাতেমা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক উমামা ফাতেমা ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ও সচিব ছিলেন।
গতকাল রবিবার এ পদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি। এদিন ফেসবুকে নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে পদ থেকে অব্যাহতি নেওয়ার প্রসঙ্গে একটি পোস্ট দিয়েছেন ফাতেমা। ফেসবুকে পোস্ট দিয়ে তিনি সংগঠনের সব দায়িত্ব থেকে অব্যাহতি নেন বলে জানান। ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব উমামা ফেসবুক পোস্টে লিখেছেন, নতুন রাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে আমি উমামা ফাতেমা বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সকল দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। পোস্টে তিনি আরও লিখেছেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার দীর্ঘদিনের পথ চলা। এই জুলাই গণ অভ্যুত্থানে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করেছি। জুলাই গণ অভ্যুত্থান আমাদের অনেকের চিন্তা চেতনার জগৎকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি কাজের পরিসরও ব্যাপক মাত্রায় বিস্তৃত করেছে। লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সময়ের প্রয়োজনে এবং সামগ্রিক বিবেচনায় আমার পক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সম্পাদকের দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। তাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সম্পাদক পদ থেকে অব্যাহতির আবেদন করি, যা ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি কর্তৃক গৃহীত হয়েছে। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সঙ্গে আমার যাত্রা এখানেই সমাপ্তি হলো। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, অ্যাকশনে যেতে বাহিনীর সদস্যরা নির্বিকার। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীতে ছোট্ট পরিসরে একটি আন্দোলন নিয়ে ভিন্ন অভিজ্ঞতার মুখে পড়তে দেখা গেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। রোববার রাজধানীর কারাইলের অডিট ভবনের সামনে গ্রেড পরিবর্তনের দাবিতে অডিটদের সড়ক অবরোধ কর্মসূচি ঘিরে এমন চিত্র দেখা যায়। কারাইলের অডিট ভবনের সামনে সড়কটি রোববার দুপুর 12:30 থেকে 3 ঘন্টার বেশি সময় ধরে অবরোধ করে রেখেছিল বাংলাদেশের মহা হিসাবরক্ষিক ও নিয়ন্ত্রণের অধীন 150 থেকে 200 অডিটর। তাদের দাবি 11তম গ্রেড থেকে তাদের পদকে 10তম গ্রেডে উন্নতি করা হবে। এই দাবিতে সড়ক অবরোধের কারণে কারাইলের আশপাশ সহ রাজধানীর বড় অংশ জুড়ে যানজট তৈরি হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দলকে আলোচনার জন্য ডাকলেও তারা তা প্রত্যাখ্যান করেন। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশের পক্ষ থেকে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারীদের সড়কের এক পাশে অবস্থান নিতে দফায় দফায় অনুরোধ করা হয়, কিন্তু তারা শোনেননি। এক পর্যায়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সড়ক থেকে আন্দোলনকারীদের সরাতে অ্যাকশনে যাওয়ার সিদ্ধান্ত নেন। তখন অধীনস্থ কর্মকর্তাদের নির্বিকার ভূমিকার কারণে সৃষ্টি হয় বড় ধরনের ঝামেলা। অধীনস্থ পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ডিসি সারোয়ার জাহানকে বলতে শোনা যায়, সাউন্ড গ্রেনেড, কাঁদানের গ্যাস ও লাঠি নিয়ে সবাই প্রস্তুত হন। এক পর্যায়ে হ্যান্ড মাইকে তিনি সবাইকে আন্দোলনকারীদের দিকে এগিয়ে যেতে বলেন, কিন্তু তার সঙ্গে থাকা রমনা জোনের এডিসি, রমনার এসি, রমনা থানার ওসি সহ কয়েক পুলিশ সদস্য ছাড়া আর কাউকে এগোতে দেখা যায়নি। এ সময় এক এপিবিএন এর একজন সদস্যকে বলতে শোনা যায়, আমরা যেতে পারবো না স্যার। অনেকেই আবার নিজেদের মধ্যে আলাপ করছিলেন যেন কেউ সামনে না যায়, যা বলছে বলুক, চুপ থাকো সবাই। তবে নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শুধু বলেছিলেন, ঢাকায় পুলিশের অধীনস্থ পর্যায়ের সদস্যদের বড় অংশই শেখ হাসিনা সরকারের সময়ের, তাই তারা কথা শুনতে চায়নি। সব মিলিয়ে আমরা খুব বিপাকে পড়েছিলাম।